হুমকি দামকি দিচ্ছে, যেটা আমাদের শহীদ হাদিকে গুলি করার মাধ্যমে তারা প্রমাণ দিয়েছে। এবং কি আপনি খুব অবাক হবেন, আমি রিসেন্টলি আফ্রিকাতে গিয়েছিলাম। আফ্রিকাতে যাওয়ার পর সেখানে একজন আওয়ামী একজন নেতা মানে পালিয়ে গিয়ে সেখানে অবস্থান করছেন, তার সাথে হঠাৎ করে আমার দেখা, আমি অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলছিলাম। ওনার কথা শুনে কোনো ধরনের মানে টেনশন বা কোনো কিছু নেই, মানে তার মধ্যে একটা উদ্দীপনা যে আমাদের নেত্রী আবার আসবে। তা আমি বললাম আপনারা এত সাহসটা কিভাবে পান যে আপনাদের নেত্রী এখনো আসবে? তিনি বললেন দেখেন আমাদের একটা প্ল্যান হচ্ছে, আমাদের তো মিটিং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের মধ্যে একটা প্ল্যানটা হচ্ছে এভাবে যে আমরা আগামীতে আমাদের প্ল্যান হচ্ছে বিএনপি যখন আগামীতে ক্ষমতা আসবে, এটার জন্য তারা এক ধরনের তাদের মধ্যে একটা চিন্তা হচ্ছে বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপি ক্ষমতা আসলে তাহলে তারা 3 মাসের মধ্যে তারা তাদের মানে আমি কোট অ্যান্ড আনকোট করে বলছি তার কথা হচ্ছে যে 3 মাসের মধ্যে আমরা তখন সরকার বিরোধী আন্দোলন করব। আর সরকার বিরোধী আন্দোলন যখন করব তখন হচ্ছে বিএনপি আসবে এবং কি তারা সরকার বিরোধী আন্দোলন করে এই গভর্নমেন্টটা যখন আবার 1/11 মধ্যে একটা গভর্নমেন্ট আসবে, এসে আবার আওয়ামী লীগকে আবার আমন্ত্রণ জানাবে। কিন্তু প্রায় 80 থেকে 90% তাদেরই লোক। আপনি দেখেন এই আপনার এই ব্রাহ্মণবাড়িয়া এই যে নমিনেশন নিয়ে যে খেলাটা হচ্ছে গত 2-1 দিনের মধ্যে, আপনি দেখেন জামাতের একজন নেতৃত্বস্থানীয় নেতা যিনি সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাহেব, তিনি 2008 সালে এমপি ছিলেন এবং কি ওনাকে ওনার নমিনেশনটা বাতিল করা হলো। কেন বাতিল করা হলো? বললো যে আওয়ামী লীগ আমলে ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে একটা দিয়েছিলেন আদালত অবমাননা, সেটি একটা সেটেলড বিষয়। 2018 সালে যখন ইলেকশন করার জন্য উনি নমিনেশন জমা দিয়েছিলেন, তখন ওনার বিপরীতে যে প্রার্থী ছিলেন সে প্রার্থী চ্যালেঞ্জ করেছিল, সে প্রার্থী ওনার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার পরে চ্যালেঞ্জটা উনি জয়ী হয়েছেন। তার মানে একটা সেটেল বিষয়। সেই সেটেল বিষয় আওয়ামী আমলের একটা মামলা, সেই মামলায় ওনার নমিনেশনটা বাতিল করা হয়েছে। অথচ আপনি জুলাই হত্যার মামলার আসামি, আপনি যে ব্রাহ্মণবাড়িয়া দেখেছেন জুলাই হত্যার মামলা আসামি, মুন্সিগঞ্জে দেখেছেন জুলাই হত্যার মামলার আসামি, তাদের নমিনেশন বাতিল করা হয়নি। কোনো একটি প্রশ্ন করেছেন, আমরা যদি একটু উন্নত দেশগুলোর দিকে তাকাই, যাদের একটা দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক পথযাত্রা রয়েছে, তারা যদিও আমরা দেখি, যদি আমেরিকায় দেখি যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে, আমরা হচ্ছে ইউকেতেও একটা দীর্ঘ সময় ধরে কনজারভেটিভ এবং লেবারদের মধ্যে একটা শত্রুতা মানে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তো এই যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেইটার সাথে সাথে তাদের মধ্যে কিন্তু একটা ঐক্যমত্য রয়েছে। এই ঐক্যমত্য হচ্ছে তাদের ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে, এই ঐক্যমত্য হচ্ছে যে তারা যে লিবারেল ইকোনমি ফলো করবে সেটার ক্ষেত্রে, অর্থাৎ যে মোটা দাগে যে জিনিসগুলো রয়েছে সেখানে কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়। সেটা তো আমরা দেখতেই পাই। আমি ওই সূত্র ধরেই আমি বলবো যে বাংলাদেশ 5 আগস্টের পরে যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, সেখানে আমাদের একটা জাতীয় ঐক্যমত্য দরকার। এবং যেটা আমার কাছে মনে হয় যে আপনি বিভিন্ন যে পলিটিক্যাল যে কার্যক্রম সেখানে খেয়াল করবেন, জাতীয় ঐক্যমত্য এক জিনিস, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন ইস্যুতে কিন্তু জাতীয় ঐক্যমত্য হয়। অনেক সময় আমরা দেখি, বিশেষ করে ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরেও কিন্তু রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। এরকম নানা ঘটনা আমরা দেখেছি। যখনই 5 আগস্টের পরে নানা ধরনের সংকট হয়েছে দেশে, বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলো কিন্তু এক জায়গায় এসে দাঁড়িয়েছে। গভর্নমেন্টটা বুঝতে হবে, ইউনিটি গভর্নমেন্ট মানি না যে জোট হওয়া। ইউনিটি গভর্নমেন্ট হচ্ছে যে আপনার কম্পিটিটরকে, জামাতের কম্পিটিটর বিএনপি, বিএনপির কম্পিটিটর জামাত। তার মানে এমন না যে আমরা 2 পক্ষ মিলে জোট করব, আগে যেভাবে জোট ছিল। কারণ জোট কিভাবে হয় দেখেন, জোট হয় 1-3, 2-4। সাপোজ আগে আওয়ামী লীগ বিএনপির চেয়ে আওয়ামী লীগের ভোটটা একটু বেশি ছিল, এজন্য বিএনপি মনে করছে জামাত কামাল লাগবে, তাহলে আমি একে করতে পারবো। আর আওয়ামী লীগ মনে করছে আমাকে জামাত এবং বিএনপিকে ঠেকানোর জন্য আমাকে জাতীয় পার্টির সাথে জোট করতে হবে। এটা হয় জোট। কিন্তু এখানে জাতীয় সরকার মানে হচ্ছে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা কম্পিটিশন অংশগ্রহণ করব। কম্পিটিশন অংশগ্রহণ করার পরে যারা বেশি আসন পাবে এবং যারা কম আসন পাবে, আমার অপোজিশন যারা আছে তাদের থেকে নিয়ে আমি সরকার গঠন করবো। এটা এমন না শেখ হাসিনা যে সরকার গঠন করেছে, জাতীয় পার্টিকে বলেছে তোমরা ইলেকশন করো তোমাদের মতো, আমরা আমাদের মতো ইলেকশন করবো, এরপর তোমাদেরকে নির্দিষ্ট কিছু সিট দিয়ে দিব, এরপর তোমাদেরকে আমি মন্ত্রী আসন নিব। এটা নয়, এটা হচ্ছে জাতীয় সরকার হচ্ছে। আপনি দেখেন 91 সালে বিএনপি যখন ক্ষমতা আসছে, প্রায় 360 দিন হরতাল দেওয়া হয়েছে, সরকারকে রান করতে সুযোগ দেয় নাই। এই জাতীয় সরকার, জামাতের পক্ষ থেকে জাতীয় সরকার এই জন্য বলা হয়েছে যে বিরোধী দল, আপনি জানেন বিরোধী দল মানে এটা শেরু পার্লামেন্ট। বিরোধী দল শক্তিশালী হওয়া মানে হচ্ছে সরকার শক্তিশালী হওয়া, বিরোধী দল শক্তিশালী হওয়া মানে দেশ শক্তিশালী হওয়া। আজকের বর্তমানে যে আমাদের 1400 এবং 20-30 হাজার তরুণ, তারা কিন্তু কোনো পলিটিক্সে বিয়ন্ড করেনি, তারা কোনো দলের ছিল না। তারা জীবন দিয়েছে কেন? বিএনপিকে জিতানোর জন্য না, জামাতকে জিতানোর জন্য না, এনসিপিকে জিতানোর জন্য, বাংলাদেশকে জিতানোর জন্য। যদি বাংলাদেশকে জিতাতে হয় তাহলে জাতীয় সরকারটা লাগবে, যাতে করে এই জাতীয় সরকার মানে হচ্ছে আমাদের মধ্যে জোট হবে ওই জায়গায়, আমাদের মধ্যে ঐক্য হবে ওই জায়গায়, যে আমরা একজনকে একবারে বিচ্ছিন্ন করে ফেলবো না। আমরা আমাদের এগেইনস্টে যারা আছে তাদেরকে আমরা মানুষে মনে করবো না, তাদের দেখে ভোট দিবে। জামাত কিভাবে সরকার পরিচালনা করবে? দেখেন, এই জিনিসটা প্রচার করা হচ্ছে কেন জানেন? জামাতের বাংলাদেশে বর্তমান 90% মুসলমান, এবং আপনি প্রত্যেকের মানুষকে, যারা আমাদের কিন্তু মানুষজন কিন্তু ইসলাম প্রিয় মানুষ, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তার প্রত্যেকেই মনে করে যে হুজুররা ক্ষমতা আসুক, প্রত্যেকে চায়, কিন্তু ভোট দেওয়ার সময় হুজুরদেরকে ভোট দেয় না। কেন দেয় না জানেন?
কারণ তারা মনে করে হুজুরদেরকে এই যে এতদিন পর্যন্ত তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হুজুরদের ভোট দিলে এটা তো গভর্নমেন্ট চালাতে পারবে না, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য ভোটের মাঠে যখন যায় তখন তারা চিন্তা করে আমি ভোট দিলে হুজুরদেরকে ভোট দিলে ভোটটা আমার নষ্ট হবে, কারণ ওরা তো রাষ্ট্র চালাইতে পারবে না। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বলা হচ্ছে অর্থমন্ত্রী কে হবে? বাংলাদেশের ইতিহাসে ভিন্ন অর্থ সিস্টেম পদ্ধতি চালু করেছে জামাত ইসলাম, যেখানে বাংলাদেশের গড় বাঁধা যে অর্থ ব্যবস্থা, সে অর্থ ব্যবস্থার বিপরীতে একটা ইসলামী অর্থ ব্যবস্থা কিভাবে চলতে হয়, ইসলামী ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে হয়, সেটা প্রথম তৈরি করেছে জামাত ইসলাম। এবং সেটা যখন সফল হয়েছে সেটা থিওরি গ্রহণ করেছে প্রত্যেকটা ব্যাংক, এবং শুধু বাংলাদেশ নয়, আমেরিকা পর্যন্ত এই থিওরিটা গ্রহণ করেছে। জামাত ইসলাম যে অর্থ ব্যবস্থা চালু করেছে কোথা থেকে পেয়েছে? কারণ কোরআন ইজ ইচ এন্ড এভরিথিং ইন দ্য হোলি কোরআন। কারণ জামাত মনে করে তারা ক্ষমতা আসলে কোরআন হবে তাদের সংবিধান। কোরআনে কি নেই? একটা জুতাই সেলাই থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইচ এন্ড এভরিথিং মেনশনিং কোরআন, এভরিথিং। অথচ আমরা বলি যে অর্থ ব্যবস্থা কিভাবে চালাবে, অর্থ ব্যবস্থা কিভাবে চালাবে, রাজনীতি ব্যবস্থা কিভাবে চালাবে, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইসলামের রাজনীতি এক জিনিস, ধর্ম আরেক জিনিস। নো নো, ইসলামের প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা সনদের মধ্যে মদিনা সনদ ওয়াজ দ্য ফার্স্ট কনস্টিটিউশন অফ মুসলিম উম্মাহ। সেই কনস্টিটিউশনের প্রধান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই কনস্টিটিউশনের আলোকে সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অর্থ সিস্টেম চালু করেছে। আপনি দেখেন এবার ইন্টারিম গভর্নমেন্ট, সবাই প্রশ্ন করেছে ইন্টারিম গভর্নমেন্ট তারা তো কোনো দলীয় বিষয় না, তারা কি রাষ্ট্র চালাতে পারবে? ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে? বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্রেন ড্রেনের মাধ্যমে আমাদের মেধাবীরা চলে গিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে? সেই মেধাবীদেরকে ইনভাইট করেছে, আসো আমাদের দেশ গঠন করো। এতদিন পর্যন্ত তোমাদেরকে পলিটিক্যালি বায়াস থাকার কারণে তোমাদেরকে সম্মান দেওয়া হয়নি, বিডার চেয়ারম্যানকে নিয়ে আসা হয়েছে, আপনি ইলেকশনের প্রধানকে এনে আমাদের টেলিকমিশনের এখানে প্রধান বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? নতুন বাংলাদেশে যে একটা ভিন্ন রকম চাহিদা আছে, সেখানে তারেক রহমানের যে একটা টিম, সেই টিম নিয়েও তো নিশ্চয়ই নতুন করে চিন্তা ভাবনা আছে। সেই টিম কিভাবে গঠন হবে বা সেই টিমে কারা কারা থাকতে পারে? আমাদের যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে সেই টিমে কারা থাকবেন সেটা তো আসলে নির্বাচনের পরেই ঠিক করা হবে। কিন্তু আমি আপনাকে এটুকু বলতে পারি যে বিশ্বের বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা রয়েছেন, বিভিন্ন একাডেমিক রয়েছেন, রিসার্চার রয়েছেন, ইকোনমিস্ট রয়েছেন, তাদের সবার সাথেই তারেক রহমান ব্যক্তিগতভাবেও যোগাযোগ রাখেন। এবং আপনি যদি রিসেন্টলি আমাদের পলিসি ড্রিভেন পলিটিক্স দেখেন, তাহলে দেখবেন যে কোর যে বিষয়গুলো আমরা বলেছি, আমরা কৃষির উন্নয়নের কথা বলেছি, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, আমরা কিভাবে পরিবেশ উন্নয়ন করব সেটা বলেছি, আমরা হেলথ সেক্টরে বলেছি, এই যে এডুকেশন, এমপ্লয়মেন্ট ইত্যাদির কথা বলেছি। এই প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের আলাদা টিম তৈরি করা হয়েছে, এবং এই প্রত্যেকটা টিমেই শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী থেকে যারা গ্লোবালি রিকগনাইজড যে এক্সপার্ট রয়েছেন, সেই এক্সপার্টদের কিন্তু সেখানে তাদের মতামতের উপরে ভিত্তি করে এই কোর পলিসিগুলো কিন্তু ঠিক করা হয়েছে। অর্থাৎ এক ধরনের প্রিপারেশন গত এক বছর থেকেই বিএনপির মধ্যে রয়েছে, যে পুরো পৃথিবী থেকে কিভাবে বিভিন্ন গুণী মানুষকে নিয়ে এসে, এবং বাংলাদেশের মধ্যে যারা গুণী মানুষ রয়েছেন তাদের বিভিন্ন বিষয় ভিত্তিক যে এক্সপার্টিস রয়েছে সেগুলো একত্রিত করে কিভাবে সরকার পরিচালনা করা যায়, সেটার একটা ট্রেনিং কিন্তু অলরেডি আমাদের হয়েছে, এবং সেটার প্রস্তুতিও বিএনপির রয়েছে। আমি আমার সহ আলোচকের কয়েকটি বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাই। আমার কাছে মনে হয় যে জামাতে ইসলামী মোটেও হচ্ছে দেশ পরিচালনার জন্য উপযুক্তও না, এবং তারা প্রস্তুত না। তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে তারা কি বলছেন এবং কি করছেন, এই দুইটির মধ্যে একটা বড় ধরনের ফারাক আমরা মাঝে মাঝে দেখতে পাই। একদিকে তারা বলেন যে আমরা কোরআন নিয়ে আমরা সেটাকে সামনে রেখে সেটা নিয়মকানুন মেনে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, আবার যখন ইন্ডিয়ান কাউন্টারপার্টদের সাথে গল্প করেন, কথা বলেন, তখন আবার তারা বলেন যে তারা শরিয়া প্রতিষ্ঠা করতে চান না। আমরা দেখি যে তাদের ব্যাংকিং যে পলিসি উনি বললেন, সেই পলিসি যদি তারা করতে চান, তাহলে আমাদের যে প্রাতিষ্ঠানিক এবং মেইনস্ট্রিম যে পলিসি রয়েছে সেই পলিসির কি হবে? তারা কি পুরোটা শাটডাউন করে ফেলবেন? আমাদের যে পুরো ব্যাংকিং সিস্টেম রয়েছে তাদের পলিসি আসলে কি? আমরা এখন পর্যন্ত জামাত ইসলামের কাছ থেকে পুরোটাকে শাটডাউন করতে হয়নি। তারা যে ইসলামী ব্যাংকের যে উদাহরণ তুলে ধরছে সেটা করতে কি পুরোটা শাটডাউন করতে হয়েছে? তার মানে একদিকে তারা মেইনস্ট্রিম ব্যাংকিংও রাখবেন, আবার আরেকদিকে তারা ইসলামিক ব্যাংকিংও থাকবে। তাহলে তো মানে তাদের এই যে কথাবার্তার যে ফারাক, মানে তারা একদিকে বলছেন যে পুরোপুরি কোরআন মেনে তারা কাজ করবেন, আবার তারা বলছেন যে না, দুইটা ব্যবস্থাই থাকবে। অর্থাৎ এক ধরনের ধোঁয়াশা কিন্তু তাদের পলিসিতে আমরা সবসময় দেখতে পাই, যে কারণে জনগণের মধ্যেও তাদের যে দ্বিধা এবং তাদের যে দুইটি রূপ, সেটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। আমরা দেখেছি এবং ছাত্র রাজনীতির মধ্যেও আমরা বারবার দেখেছি যে তারা একই সাথে তাদের দলও করেন, আবার একই সাথে আমাদের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট এর আগে ছিল তাদের অংশও তারা ছিলেন।
এই যে নানাভাবে যে তাদের মধ্যে একটা দ্বিচারিতা, সেই দ্বিচারিতা কিন্তু বরাবরই আমরা জামাতে ইসলামের পলিটিক্সের মধ্যে দেখি। আমি একটু বলি, কারণ অনেক কথা উনি বলেছেন। তো তার মানে আমরা সবসময় দেখি যে জামাতে ইসলামী ইকুয়েট করেন, ভোটে আসতে পারেন না, ভোটে জিতে আসতে পারেন না। তার মানে এই না যে উনি বলছেন যে মৌলবীরা বা মোল্লারা বা ইসলামিস্ট বা যারা ইসলাম নিয়ে কাজ করেন তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, এই কারণে এই ধারণার ভুল ধারণা ওনার কোট আনকোট, সেটার উপরে ভিত্তি করে জামাত ইসলামীকে ভোট দেওয়া হয় না, এটা ঠিক না। আসলে জামাত ইসলামী যে ইসলামের কথা বলে আবার তাদের মধ্যে যে দ্বিচারিতা, সেটার প্রতিবাদ হিসাবেই বারবার জনগণ ভোটে প্রত্যাখ্যান করেছে জামাত ইসলামীকে, এবং সামনে যে আমাদের নির্বাচন আসছে সেই নির্বাচনেও তারা বিপুলভাবেই প্রত্যাখ্যাত হবেন বলেই আমার কাছে মনে হয়। বুঝতে হবে ইসলামকে, বুঝতে হবে ইসলাম কি। আপনি দেখেন এই সাইমন ভাই যেটি বললো যে জামাত আসলে কি তাহলে ব্যাংকিং সেক্টরে ইসলামিক ব্যাংকিং চালু করার জন্য অন্যান্য ব্যাংকগুলোকে শাটডাউন করে দিবে? না, জামাত সবসময় ইসলামিক কি বলা আছে, কিন্তু তারা দুইটা সিস্টেম একসাথে চালাবে না, কিভাবে? ইসলামে কি বলা আছে? ইসলামে বলা আছে লা ইকরাহ ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ রাসূল প্রথম জীবনে, আল্লাহ রাসূল আমি শেষ করছি, আল্লাহ রাসূল প্রথম জীবনে প্রায় 13 বছর আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠানো হয়েছে মূর্তি ভাঙার জন্য। আল্লাহ রাসূল 13 বছর মূর্তিকে সামনে রেখে নামাজ পড়েছেন। কেন পড়েছেন? কারণ তখন ইসলামিক স্টেট হয়নি, তখন ইসলামিক স্টেট হয়নি। এবং কি যখন মক্কা বিজয় হলো, যারা মূর্তি তৈরি করেছে তারাই নিজেরাই ভেঙেছে, আল্লাহ রাসূল ভাঙতে হয় নাই, আল্লাহ রাসূল ভাঙতে হয় নাই। তার মানে আপনি দেখেন যে এই ডাকসু ইলেকশনে জুমা একটা মেয়ে বাইরে থেকে আসে, ইনকলাব মঞ্চ থেকে আসছে, সে ডাকসু শিবির প্যানেলে ছিল, তখন সে পর্দা করতো না, শিবির তাকে বাধ্য করে নাই যে তোমাকে পর্দা করতে হবে, তারপর আমাদের প্যানেলে আসতে হবে, বলে নাই। সে যখন জয়লাভ করার পর নিজের মধ্যে আত্ম উপলব্ধি আসছে একটা মেয়ে হিসাবে, সে নিজে বলেছে আমার মা আমাকে বলেছে তোর পর্দা করা উচিত, সে নিজে আত্ম উপলব্ধি এসেছে যে আমাকে পর্দা করা উচিত। তার মানে শিবির তাকে বাধ্য করে নাই যে তোমাকে পর্দা করতে হবে। তার মানে যখন ইসলামিক স্টেট কায়েম হবে তখন অটোমেটিকলি মানুষের মধ্যে একটা আত্ম উপলব্ধি আসবে। আপনি দেখেন এখন অন্যান্য ব্যাংকিং সেক্টরের অবস্থা আর ইসলামী ব্যাংকিং সেক্টরের অবস্থা, প্রত্যেকটা ব্যাংক কেন ইসলামিক ব্রাঞ্চ করতে বাধ্য হয়েছে, কেন? তো তাদের অবস্থা খুবই খারাপ, কারণ মানুষ অটোমেটিকলি ইসলামকে পছন্দ করে নিবে, ওন করে নিবে। ইসলামের বিধান হচ্ছে এটা, ইসলাম কখনো কাউকে বাধ্য করবে না, জামাত কখনো বাধ্য করবে না, মানুষের মধ্যে একটা আত্ম উপলব্ধি আসবে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? কারাপশন, দুর্নীতি। এই দুর্নীতিটা আপনি মানুষকে আপনি যখন আমাদের পলিটিশিয়ানরা যে অপরাধগুলো করে, আমরা পলিটিশিয়ান অপরাধগুলো করে যে মানুষ যেন আমাকে না দেখে, কিন্তু আপনি যখন মানুষ যখন না দেখি তাহলে আপনার মোরালিটি ঠিক হবে না। কিন্তু আপনি যদি মনে করেন মানুষ দেখছে না, উপরে এক আল্লাহ দেখছে, জামাত যারা করে তারা প্রত্যেকে মনে করে আমি কারাপশন করছি, মানুষ দেখছে না কিন্তু উপরে এক আল্লাহ দেখছে, এই আল্লাহর ভয় ছাড়া আপনার মধ্যে কখনো দুর্নীতি বন্ধ হবে না কখনো। জামাত হচ্ছে সবচেয়ে ওয়েলফেয়ার স্টেটটা এইভাবে করবে, জিরো কারাপশনে চলে আসবে, সবাই জিরো কারাপশন চলছে। আপনি বলেছেন এই সাইমন বললো যে জামাত এর জন্য রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত নয়। আপনি কি দেখেছেন আফগানিস্তান? দেখেন সবাই বলেছে আফগানিস্তানের কারেন্সি সবচেয়ে দুর্বল কারেন্সি ছিল, আর এখন কোন অবস্থায় চলে আসছে। যে ভারত সবসময় আমাদেরকে গালি দিত, আফগানিস্তান পারলে জামাত পারবে, এটা যে ভারত আমাদেরকে সবসময় গালি দিত যে বাংলা হবে দ্বিতীয় আফগান, সে ভারত আফগানিস্তানের সাথে কি করছে? আফগানিস্তানের জোট এই করছে, একসাথে কাজ করছে। তার মানে কি? আপনি যখন ইসলামী যে ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা, এটি যখন আপনি চালু করবেন, অটোমেটিকলি আপনাকে প্রত্যেক নিয়ে কাজ করতে হবে। ইসলাম প্রত্যেকের নিয়ে, ইসলামে যেমন একজন হিন্দু যেমন ইসলামী স্টেটে বসবাস করবে, সে জিজিয়া কর দিবে, একজন মুসলমান হিসেবে সে হচ্ছে জাকাতের মাধ্যমে একটা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করবে। সাথে সাথে হিন্দু যে অবস্থানে যে স্ট্যাটাস থাকবে, এটা মুসলমানের সেম স্ট্যাটাস থাকবে। এটাই ওয়েলফেয়ার স্টেটের সবচেয়ে বড় উদাহরণ। জামাত সে ওয়েলফেয়ার স্টেট করবে, কাউকে কোনো কিছু বাধ্য করবে না। ইসলাম বলে যে হচ্ছে মধ্যমপন্থা, মধ্যমপন্থা তো ইসলাম সবচেয়ে বড় মধ্যমপন্থা। বলা যায় খায়রুল উমুর আসওয়াদ, মধ্যমপন্থার আসল পন্থা। অর্থাৎ দুইটা সিস্টেমই একসাথে চলবে আপনি বলতে চাচ্ছেন? দুইটা সিস্টেম না। আপনার যখন ইসলামী স্টেট কায়েম হবে, অটোমেটিকলি মানুষই মনে করবে আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। মানুষের মনে অটোমেটিকলি নিজেরাই, যেভাবে মূর্তিরা যারা তৈরি করেছে তারাই ভেঙেছে, অটোমেটিকলি তারাই মনে করবে আমাকে ইসলামিক স্টেট অটোমেটিকলি চলে আসা দরকার, অটোমেটিকলি তারা চলে আসবে। এই বিষয়ে সাইমন আমি একটু বেলা আরেকটা বিষয়, সাইমন আরেকটা বিষয় নিয়ে আসছে যে ইন্ডিয়া আর ওই ইন্ডিয়ার সাথে জামাত কাউন্টারপার্টির সাথে বসে জামাত বলেছে যে আমরা ইসলামিক স্টেট। এই আলোচনাটা আমরা করবো রাসেল ভাই, এই আলোচনাটা আমরা বিরতির পরে আরেকটা পর্বের জন্য আমরা রেখেছি। আমি এখন একটু সাইমন পারভেজ ভাইয়ের কাছে আসতে চাই, যদি এই বিষয়ে আপনার কোনো কথা থাকে সেটাও বলবেন। তার বাইরে আমার আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আজকে সহ চতুর্থ দিনের মতো সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল সহ অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে, বেশিরভাগই জামাতের লোক এবং স্বতন্ত্র লোক। সেখানে অভিযোগ উঠেছে যে জামাত প্রার্থীর মনোনয়ন বাতিলের পর তিনি নিজেই বলেছেন যে সরকারি বা প্রশাসনের লোকেরা হাততালি দিয়েছে। আজকে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। প্রশাসন কি এটা নিজে থেকে করছে নাকি বিএনপির সঙ্গে তাদের কোনো বোঝাপড়া হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু আপনার প্রশ্নে যাওয়ার আগে একটু বলি, কেন জানি বাংলাদেশে যারা জামাত ইসলামী সমর্থন করেন তাদের মধ্যে আমি একটা হীনমন্যতা দেখি।
আমি বিএনপি সমর্থন করি, আমি সরাসরি বলি যে আমি বিএনপি সমর্থন করি। ডাকসুতে যখন ছাত্রদল প্যানেল দিল সরাসরি বললো এটা ছাত্রদলের প্যানেল, শিবির কিন্তু বললো না, তারা একটা আলাদা নাম দিয়ে সেখানে হচ্ছে তারা রাজনীতি করলো। সব জায়গাতে আমরা এই প্র্যাকটিসটা দেখি যে একজন আইনজীবী হতে পারে, একজন ডক্টর হতে পারে, একজন বিভিন্ন প্রফেশনাল হতে পারে, শিক্ষক হতে পারেন, তারা এই যে জামাত ইসলামী করেন এটা জোর গলায় বলতে চান না। তারা কেন যেন এক ধরনের গ্রুপে কিন্তু করছেন, যেখানেই পারছেন সেখানেই করছেন। আর যদি পলিসি বা ওয়েলফেয়ারের কথা বলেন তাহলে বিএনপির পুরোটা রাজনৈতিক ক্যাম্পেইন, নির্বাচনী ক্যাম্পেইন হচ্ছে পলিসি ভিত্তিক। প্রত্যেকটা বক্তৃতা আপনি যদি তারেক রহমানের দেখেন, তিনি বারবার বলছেন যে আমাদের পলিসিগুলো কী কী হবে। আপনি যদি জামাত ইসলামের আজকে যদি আপনি যে জামাত ইসলামের গত হচ্ছে 1 মাস 2 মাসের বক্তৃতা আপনি একটু কন্টেন্ট অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন তাদের নির্বাচনী বক্তৃতার একমাত্র হচ্ছে বিএনপি খারাপ, বিএনপির পলিসি খারাপ, বিএনপি খারাপ, বিএনপি এই করে, বিএনপি সেই করে। তার মানে পুরোপুরি একটা নেগেটিভ পলিটিক্স তারা করেন। তার বিপরীতে আমরা পজিটিভ পলিসি ড্রিভেন নলেজ বেসড পলিটিক্স কিন্তু আমরা বিএনপির কাছ থেকে আমরা পেলাম। আপনার কোশ্চেনের যে উত্তর আমি বলবো সেটা হচ্ছে যে এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে। আমরা শুনি যে বিভিন্ন জায়গায় সচিব পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে জামাতের লোকজনও হচ্ছে নিয়োগ পেয়েছেন, কাজ করছেন ইত্যাদি বলেছি, শোনা যায়। এখন বিভিন্ন জায়গায় যদি নমিনেশন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম আমরা দেখি, সেটা দায়ভার মূলত নির্বাচন কমিশনের, এবং সেই সাথে সাথে যদি সরকারের, যদিও এখন সবকিছু নির্বাচন কমিশনের কিন্তু যখন সেই প্রশাসন আসলে সরকার চালাচ্ছে। কিন্তু যখন বলা হয় যে এটা বিএনপির দিকে ঝুঁকে গেছে, এটা কি বিএনপির জন্য একটু বিব্রতকর পরিস্থিতি? না,